স্বাধীনতা দিবসের প্রাক্কালে যে কোনো সংবেদনশীল মন স্বাভাবিকভাবে দেশ, সমাজ, জীবন, অর্থনীতি, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে হিসেব করতে থাকে। কি পেয়েছি, কি পাইনি, কি পাওয়া উচিত ছিল, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ কি হবে, মনের মধ্যে তোলপাড় হতে থাকে। সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করেন। ফাঁপা অন্তঃশ্বাস শূন্য সমাজ, ক্ষমতার পুরোভাগে যারা আছেন, যারা সব কিছু, এমনকি মৃত্যুকেও ফুলিয়ে ফাঁপিয়ে প্রহসনে রূপান্তরিত করেন, সাধারণ মানুষের মনের খোঁজটুকু রাখেন না। সুচিত্রা ভট্টাচার্যের কলম সমাজের এই অসঙ্গতির কথা নিপুণ হাতে এঁকে চলে। আমি তার একটি গল্প শহীদের বাবা পাঠ করে শোনাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। মুখে মুখে ছড়িয়ে গেল খবরটা। মধুপুর গ্রামের বাসিন্দা দীনবন্ধু সাহুর ছেলে রমেশ সাহু কাশ্মীর যুদ্ধে শহীদ হয়েছে। আশপাশের চা দোকান, মুদিখানা, বটতলা, বাজার, স্কুল, পঞ্চায়েত অফিস সর্বত্র আজ ঘুরে ফিরে একটাই নাম, রমেশ সাহু। রমেশ সাহু। সংবাদটা এসেছিল কাল সন্ধে। শ্যামপুর থেকে কাল বেলাবেলি ফিরেছিল দীনবন্ধু। মন মেজাজ বিশেষ ভালো ছিল না। কাল সোমবার ছিল, হপ্তা পাওয়ার দিন। ঘুরিয়ে দিয়েছে হরেন পাল। গজগজ করতে করতে এসে হাত পা ধুলো। সবে চা মুড়ি নিয়ে বসেছে, তখনই গায়ে মিলিটারি। দীনবন্ধুর বাড়ি অবধি আসেনি মিলিটারির জিপ। রাস্তা নেই। বাঁশবাগানের ওপারে গাড়ি রেখে পায়ে হেঁটে গটমট হাজির দুই জলপাই রং উর্দি। দীনবন্ধু সাহু কি এই বাড়িতেই থাকেন? মুড়ির কাশি ফেলে ধর্মর উঠে পড়ল দীনবন্ধু। আগে হ্যাঁ, আমি দীনবন্ধু। সঙ্গে সঙ্গে ঘটাং স্যালুট। আমরা ফোর্ট উইলিয়াম থেকে আসছি। আপনার ছেলে রমেশ সাহু? লোকটার স্বরে বুঝি হিমেল আভাস ছিল। বুকটা ধড়াস করে উঠেছিল দীনবন্ধুর। তার ঊর্ধ্বতন 14 পুরুষে কেউ কখনো মিলিটারিতে যায়নি। ছেলেও সেনাবাহিনীতে যোগ দিয়েছে মাত্র 7 মাস। এদের রীতি প্রকরণ সম্বন্ধে তার কোনো ধারণাই নেই। লোকটার কথার মাঝপথেই তার গলা থেকে শব্দ ছিটকে এলো। কি হয়েছে আমার রমেশের? টুপি খুলল লোক দুটো। মাথা নামিয়ে বলল, তিনি আর নেই। বিহার রেজিমেন্টের 5 নম্বর ব্যাটালিয়নের বীর সিপাহী রমেশ সাহু রণক্ষেত্রে বীরের মৃত্যুবরণ করেছেন গত 17ই জুন। আরও কি সব যেন বলে যাচ্ছিল লোক দুটো। কিভাবে বরফের মাঝে পাহাড় চূড়া দখলের লড়াইয়ে অসীম শৌর্য দেখিয়েছে রমেশ। কতগুলো শত্রু সৈন্যকে সে খতম করেছে। কালাশনিকভের গুলি বুকে নিয়েও সে দমেনি। একা হাতে রক্ষা করার চেষ্টা করেছে বাংকার। 7 দিন পর তার দেহ উদ্ধার করা হয়েছিল। হিন্দু মতে দাহকার্যও সারা। সেনাবাহিনীর তরফ থেকে আবার সময় মতো যোগাযোগ করা হবে পিতা দীনবন্ধু সাহুর সঙ্গে। রমেশ সাহুর শেষ স্মৃতিচিহ্ন পৌঁছে দেওয়া হবে। এত কথার কিছুই যেন দীনবন্ধুর কানে প্রবেশ করছিল না। আঁধার ঘনিয়ে এলো চোখে। টলতে টলতে উঠোনে পড়ে গেল। সনকা ছুটে বেরিয়ে এসেছিল ঘর থেকে। প্রথম অভিঘাতে ডুকরে উঠল। তারপরে কি বুক চাপাড়ে নিয়ে আর আছাড়ি পিছাড়ি। দীনবন্ধুর বুড়িমা চপলাওয়ালা কাঁপা কাঁপা পায়ে দাঁড়িয়েছিল দাওয়ায়। কি ঘটেছে বোঝা মাত্র তারও কণ্ঠ চিরে খোনা খোনা বিলাপধ্বনি। ভজন, হরি, শ্যামাও সুর তুলেছে। শ্যামা কাঁদছে অঝরে, ফোঁপাচ্ছে দুভাই। গ্রামে মিলিটারির জিপ সচরাচর ঢোকে না। এই মধুপুর গ্রামে তো কোশমিনকালেও না। হয়তোবা সেই কারণেই
গোটা মধুপুর ভেঙে পড়েছিল দুই ফৌজের পিছু পিছু। গোল গোল চোখে শুনছিল মিলিটারির বার্তা, নিজেদের মধ্যে ফিসফাস করছিল। সামরিক উর্দিরা বিদায় নিতেই তারা ঘিরে ধরেছে দীনবন্ধুর পরিবারকে। কেউ বা দীনবন্ধুকে ওঠানোর চেষ্টা করছে, কেউ সনকাকে সামাল দিচ্ছে, তবু ক্রন্দনরোল থামছিল না। 21 বছরের তরতাজা ছেলেটাকে হারানোর দুঃখ মথিত করছিল গোটা গায়ের বাতাস। আর সকাল থেকে অবশ্য পরিস্থিতি খানিকটা অন্যরকম। উচ্চকিত কান্না আর নেই, পরিবেশ শোকস্তব্ধ। ঘন ঘন লোক আসছে দীনবন্ধুর বাড়ি, পরিচিত, অর্ধপরিচিত, অপরিচিত। যে শোনে সেই একবার উঁকি দিয়ে যায়। স্থানীয় এক রাজনৈতিক দলের উৎসাহী ছেলে ছোকরারা ঝটপট একখানা মিছিলও বার করে ফেলল। প্ল্যাকার্ড হাতে গ্রাম ঘুরছে। দীনবন্ধুর দরজায় এসে দাঁড়ালো, ধ্বনি তুলছে মুহুর্মুহু, বীর জওয়ান রমেশ সাহু জিন্দাবাদ, শহীদ রমেশ সাহু অমর রহে। রমেশ, তোমায় ভুলছি না, ভুলব না। বেলা বেড়েছে, সূর্য এখন প্রায় মাঝ গগনে। এবার যদিও আষাঢ় মাসে বর্ষা হচ্ছে খুব, আজ আকাশে তেমন মেঘ নেই। রোদ বেশ চড়া, গা হাত পা জ্বলে যায়। গুমোটও বেড়েছে বড়, গাছের পাতা পর্যন্ত নড়ছে না। দীনবন্ধুর খড়ের চালার সামনেটায় এখনো বড়সড় জটলা, কোলাহল। কাচ্চা বাচ্চাও আছে অনেক। ঘুরে ঘুরে তারা উত্তেজনার আঁচ পোহাচ্ছে। কাঁচা উঠোনের একেবারে মধ্যিখানে দীনবন্ধু। শোকার্ত মুখখানিতে এখন রীতিমতো ঘোর লাগা দশা। চারদিক থেকে অজস্র প্রশংসা বাক্য উচ্চারিত হচ্ছে রমেশের নামে। হাঁ করে শুনছে, একেবারে নীরব বসে নেই, কথা বলছে টুকটাক। হঠাৎই মৃদু শোরগোল উঠল। প্রায় ছুটতে ছুটতে আসছে প্রধান কাম গাজীপোতা উচ্চ বিদ্যালয়ের ভূগোল শিক্ষক দিবাকর ঘোষ। চাচাচ্ছে, তড়িৎবাবু আসছেন, তড়িৎবাবু আসছেন। বলতে বলতেই পৌঁছে গেছে তড়িৎ ব্যানার্জি, স্থানীয় এমএলএ, উলুবেড়িয়া কলেজের অধ্যাপক, মাঝবয়সী, বাড়ি কাছেই অনন্তপুর। পরনে ট্রাউজার, বুশ শার্ট, হাতে শ্বেত শুভ্র পুষ্পস্তবক। সসম্ভ্রমে সরে দাঁড়িয়েছিল লোকজন। ফুলের গোছা হাতে তুলে ভারী অন্তরঙ্গ ভঙ্গিতে দীনবন্ধুর কাঁধে হাত রাখল তড়িৎ। সমবেদনা মাখানো স্বরে বলল, তোমায় যে কি বলে সান্ত্বনা জানাবো, ভাষা খুঁজে পাচ্ছি না। রমেশ আমাদের গোটা কনস্টিটিউয়েন্সিকে গর্বিত করল। নেতাদের করস্পর্শে বোধহয় বিশেষ কিছু থাকে। দীনবন্ধুর শোকটা নতুন করে চাগার দিয়ে উঠল। কালো কুলো খসখসে চামড়ার মানুষটা ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি এখনো বিশ্বাস করতে পারছি না বাবু, আমার রমেশ। একদম চোখের জল নয়। জানো তুমি কে? আমাদের দেশমাতৃকার বাহাদুর সন্তানের বাবা তুমি। আজ রমেশের জায়গায় আমার ছেলে যদি যুদ্ধে মারা যেত, আমি নিজেকে পরম সৌভাগ্যবান মনে করতাম। আমি তোমাকে ঈর্ষা করি। কি যেন নাম তোমার? হ্যাঁ হ্যাঁ, দীনবন্ধু। তুমি ধন্য। দীনবন্ধুর বুকে এখনো চাপ ভাবটা অনড় হয়ে আছে বটে, তবু যেন সে ছোড়া রোমাঞ্চ অনুভব করল। কোথায় এমএলএ বাবু আর কোথায় গরিব দিনু মিস্ত্রি? আজ কি সব তুল্যমূল্য হয়ে গেল? যুদ্ধে মরে রমেশ এত উঁচুতে উঠিয়ে দিল তাকে। তড়িৎ পাশে দাঁড়ানো দিবাকরকে নিচু গলায় জিজ্ঞেস করল, দীনবন্ধু যেন কি করে? কাঠের কাজ। ছুতোর? সূত্রধর। তড়িৎ গলা বাড়ালো, শিল্পী। বাহ বাহ, শিল্পীর সন্তান দেশের জন্য যুদ্ধ করছে, ভাবা যায়?
দীনবন্ধু নুয়ে পড়ল, মিনমিন করে বলল, আগে আমি তেমন কিছু নই, শ্যামপুরে পালেদের ফার্নিচারের দোকানে রোজ হিসাবে খাটি। ঠিক আছে ঠিক আছে, ওই হলো, নিজের হাতে বানাও তো কিছু নাকি? আগে তা বানাই, টুল, চেয়ার, তক্তপোষ। ওই তো উঠোনে কাঠ রেখেছি, ঘরেও কাজ করি অল্প স্বল্প। অতি উত্তম। ছেলে মেয়ে কটি? 4টি বলেও শুধরে নিল দীনবন্ধু। শ্বাস ফেলে বলল, আগে এখন 3টি। পড়াশুনো করে তো সব? ছোট দুটো এখনো তো পড়ছে, একজন 5 ক্লাসে, একজন 7। মেয়েও 7 ক্লাস অবধি পড়েছিল। দীনবন্ধু মাথা নামালো। স্কুল বিল্ডিং ফি চায়, দিতে পারিনি। এক ঝলক দীপাকরের চোখে চোখ রেখে নিল তড়িৎ। কত বয়স হলো মেয়ের? আগে 17। এই তো বড় ছেলের পরেই বিয়ের চুকি হয়ে গেছে। তো দাও বিয়ে। একজন শহীদের ঘর থেকে মেয়ে পাবে, এ তো যে কোনো ছেলের ভাগ্যের কথা। বলতে বলতে আবার তড়িতের দৃষ্টি দিবাকরে। কর্তৃত্বের সুরে বলল, শুনুন, সরকার তো দীনবন্ধুকে যা দেওয়া দেবেই, আপনারাও লোকালিটি থেকে কিছু অ্যারেঞ্জ করুন। অবশ্যই ভাবছিলাম যদি একটা রমেশ সাহু ফান্ড খোলা যায়। ভাবনা কম, কাজ বেশি, ঢিলেমি করবেন না। লোকাল পিপলের সেন্টিমেন্ট থাকতে থাকতে আমার নামে 501 ধরবেন। ছোটো মোটো একখানা অনুষ্ঠানেরও আয়োজন করুন, সেখানে রমেশ সাহুর স্মৃতিতর্পণও হবে। দীনবন্ধুকেও আমরা অভিনন্দন জানাবো। ওই দিনই লোক সমক্ষে দীনবন্ধুর হাতে টাকাটাও তুলে দেওয়া যাবে। মানুষ বুঝুক কারা দেশের সুসন্তানের জন্য ভাবে। শেষ বাক্যটি উচ্চগ্রামে বলেই আবার তড়িতের গলা খাদে। ওরা এখনো আসেননি? বেটেখাটো দিবাকর দ্রুত ঘাড় নাড়ল, আরও নিচু গলায় বলল, এখনো না। ওরা কারা, কেন এখনো আসেনি, ওদের আসা না আসার অর্থ কি বুঝতে পারছিল না দীনবন্ধু। তবে ভারী অভিভূত হয়ে পড়ছিল সে। একবার বিধায়ক, একবার পঞ্চায়েত প্রধান, পেন্ডুলামের মতন ঘাড় ঘুরছে তার। তড়িৎ ব্যানার্জি ব্যস্ত মানুষ, কোথাও তাকে দুদণ্ড স্থির দেখা যায় না। আজ তার তাড়াহুড়ো নেই একটুও। দিব্যি অলস মেজাজে কথা বলছে উপস্থিত জনতার সঙ্গে নানান বিষয়ে। রমেশ সাহু, যুদ্ধ, দেশপ্রেম, আন্তর্জাতিক রাজনীতি, প্রতিটি শব্দে ফুটে উঠছে দেশভক্তি। সীমান্তে আহত নিহত সৈনিকদের জন্য মমতা, সহানুভূতি। কী করে কারগিলে এত অনুপ্রবেশকারী ঢুকে পড়ে? কেন শয়ে শয়ে অমূল্য প্রাণ বিনষ্ট হয়? তাই নিয়ে তার ক্ষোভ। বর্তমান যুদ্ধের পিছনে কি গভীর দেশি বিদেশি রাজনৈতিক চক্রান্ত লুকিয়ে আছে তা বোঝাতেও কসুর করল না সে। শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো শুনছে, ক্ষণে ক্ষণে উদ্দীপিত হচ্ছে, শিহরিত হচ্ছে। সহসা বাঁশবাগানের ধারে এক লাল মারুতি ভ্যান হুড়মুড়িয়ে নেমে আসছে জনা 4-5। একজনের কাঁধে ইয়া বড় ভিডিও ক্যামেরা, টিভির লোক। কুচো কাচার দল পো ছুটেছিল সেদিকে। একজন হ্যাট হ্যাট করে খেদাচ্ছে তাদের। প্রায় সঙ্গে সঙ্গেই আরও 2 তরুণের আবির্ভাব। তাদেরও একজনের কাঁধে ক্যামেরা ঝুলছে, সংবাদপত্রের প্রতিনিধি। কলরব উঠল একটা। তড়িত মুহূর্তে শশব ব্যস্ত। যাক, 2টো মিডিয়াই একসঙ্গে এসে গেছে তাহলে। সংবাদপত্র আগে পৌঁছে গেল দীনবন্ধুর কাছে। তড়িৎ ঘড়ি দেখতে দেখতে বলল, কি হে বাদল, তোমরা লেট করলে যে? কথা ছিল 11:30টার মধ্যে হাজির হবে। দিনরাত পত্রিকার আঞ্চলিক সংবাদদাতা কি যেন বলতে যাচ্ছিল, তার আগে টিভি গোষ্ঠীর অগ্রবর্তী যুবকটি গলা উঠালো, হোয়াট আ মেস! রাস্তার কাদায় পাক্কা 40 মিনিট গাড়ি ফেসে গেল। কোথায়?
এই তো নাউল না নৌল কি যেন জায়গার নাম, তার কাছেই, মাটির রাস্তায় ঢোকার সময়। ওদিকে পুজোর পর কাজ হবে। তড়িৎ গলা খাঁকারি দিল। আমার কনস্টিটুয়েন্সিতে বর্ষাকালে আমি ঠিকাদারদের পথে ঘাটে হাত দিতে দিই না। ও আচ্ছা, আপনি এখানকার এমএলএ, নমস্কার নমস্কার। অতঃপর টিভি, সংবাদপত্র, বিধায়ক, পঞ্চায়েত প্রধানের ছোট্ট কনফারেন্স, উপচে পড়া ভিড়কে পাশে সরিয়ে। নতুন উদ্দীপনায় যুবকের দল আবার ধ্বনি বাজাচ্ছে, রমেশ সাহু অমর রহে। এরই মধ্যে পুলিশ ভ্যানও এসে গেল একখানা, শ্যামপুর থানা থেকে। সম্ভবত আরও কোনো ভিআইপি আসছে রমেশ সাহুর বাবার কাছে, আগাম প্রস্তুতি। দীনবন্ধু দিশেহারা হয়ে যাচ্ছিল। রমেশের গরিমা ক্রমশ যেন শোককে ছাপিয়ে যাচ্ছে। সেই রমেশ যা লেখাপড়ায় একটুকু মাথা ছিল না, পরপর দুবার মাধ্যমিকে গাড্ডু খেয়ে পড়াশোনাই ছেড়ে দিয়েছিল। সেই রমেশ যে সংসারের নিত্য অভাব অনটনে উত্ত্যক্ত হয়ে বাবা মাকে না জানিয়ে সেনাবাহিনীতে গিয়ে নাম লিখিয়েছিল সংসারে টাকা পাঠাবে বলে। কথার ফাঁকে ফাঁকে দীনবন্ধুকে খুঁজে নিয়েছে টিভি ক্যামেরা। লেন্স অ্যাডজাস্টমেন্টের পালা চলছে। বাদল সাহাও পকেট থেকে নোট বই বার করে ফেলল। টিভির আগেই সংবাদপত্রের প্রশ্ন শুরু। আচ্ছা দীনবন্ধুবাবু, খবরটা শুনেই আপনার ঠিক কী রিয়াকশন হয়েছিল? দীনবন্ধু ফ্যাল ফ্যাল তাকালো। মানে আপনার মনের কি অবস্থা হয়েছিল? খুব আঘাত পেয়েছিলেন নাকি গর্বে বুক ফুলে উঠেছিল? দিবাকর সরে এসেছে দীনবন্ধুর পাশটিতে, কানে কানে বলল, বলো, কষ্টও পেয়েছ, গর্বও হয়েছে। দীনবন্ধুর শুধু শেষটুকু কানে গেল। ঘর ঘরে গলায় বলল, গর্ব হয়েছে। আপনি যদি কাইন্ডলি আপনার ছেলের সম্পর্কে কিছু বলেন, আমাদের পত্রিকার পাঠক অমর জওয়ান রমেশ সাহুর জীবন সম্পর্কে জানতে চায়। আবার ফাঁপড়ে পড়ল দীনবন্ধু। এই ভিড় ভাড়াক্কার মাঝে রমেশের কোন কথাটা বলা উচিত এখন? রমেশ তরতরিয়ে নারকেল গাছে উঠতে পারত। গাঙ্গুলিদের বড় দিঘিটা রমেশ একদমে পার হয়ে যেত। রমেশ খুব ডান পিটে ছিল, সেটা বলবে কি? বলবে একবার এক ঘায়ে একটা কেউটে বেড়েছিল রমেশ। ডান পিটে বলবে নাকি সাহসী? ছেলে বাপের কাছে হাত না লাগিয়ে বসে বসে অন্ন ধ্বংস করতো বলে দীনবন্ধু প্রচুর গালাগাল করতো রমেশকে, এ কথা নিশ্চয় এখন বলা যায় না। দীনবন্ধু কথা হাতড়াচ্ছিল, স্মৃতি হাতড়াচ্ছিল। টিভির লোক উসখুস করে উঠল। বাদলকে বলল, আপনি ওকে নার্ভাস করে দিয়েছেন, অনেক টাইম লেগে যাবে, আমাদের আগে সেরে নিতে দিন। বাদল গম্ভীর মুখে বলল, ডিস্টার্ব করছেন কেন? লেট মি ফিনিশ। চড়ছেন কেন মশাই? আমাদের প্রবলেমটা ফিল করুন। 4টের মধ্যে ক্যাসেট জমা দিতে হবে, না হলে নিউজটা আর কভার করা যাবে না। আমরা যাওয়ার পর আপনি সারাদিন ধরে প্রশ্ন করুন না। আমারও আইটেমটা কালকেই বেরোবে, সে তো আপনি 9টার সময়ও মাটার পাঠাতে পারেন। সরুন সরুন। বিবাদের উপক্রম হয়েছে। তড়িৎ জলদি হস্তক্ষেপ করল, বাদল, তুমি তো লোকাল ছেলে, অতিথিদের আগে ছেড়ে দাও। বাদল সরে গেল মুখ হাঁড়ি করে, নোট বইয়ের পকেটে ঢোকায়নি। টিভির প্রশ্নকর্তার উত্তরগুলোই সে টুকে নেবে বোধ হয়। সঙ্গী ফটোগ্রাফারকেও কি ইশারা করলো, সে পটাপট শাটার তুলছে। টিভি ক্যামেরাটা প্রস্তুত, যন্ত্র ঘুরছে এদিক ওদিক। দীনবন্ধুর ভেজা কালো জীর্ণ খড়ের চাল হয়ে আকাশ গাছগাছালি ছুঁয়ে এলো ক্যামেরা। কর্ডলেস মাইক্রোফোন হাতে আর একজন এসে দাঁড়িয়েছে দীনবন্ধুর মুখের সামনে। মাইক্রোফোনের সুইচ বার করে অন অফ করে নিয়ে বলল, বাড়ির সকলকেও একটু ডাকুন না প্লিজ। ছেলেমেয়েরা পিছনেই আছে। ঈষৎ অসহায় মুখে অন্দরের পানে তাকালো দীনবন্ধু। ইঙ্গিত বুঝে দৌড়ে ঘরে গেল শ্যামা। মুহূর্ত পরে ফিরে এলো।
শুকনো চোখে বাবার দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়ছে। দিবাকর বলল, থাক না ভাই, আবার ওদের টানাটানি কেন? প্রশ্ন যা আছে দীনবন্ধুকেই করুন। টিভির লোক খুশি হলো কি বিরক্ত বোঝা গেল না। পেশাদার ভঙ্গিতে মুখে মাইক্রোফোন ধরেছে। আচ্ছা দীনবন্ধুবাবু, আপনার ছেলের যে এই জ্বলন্ত দেশপ্রেম, এর প্রেরণা উনি পেয়েছিলেন কোত্থেকে? দীনবন্ধু হক চকিয়ে গেল। তরি তাড়াতাড়ি বলে উঠছে, 1 সেকেন্ড, আমার একটা কথা ছিল, সেটা প্রথমে বলে নি। কী কথা? আমরা একটা রমেশ সাহু ফান্ড খুলছি, জনগণই খুলছে, আমি শুধু ইনিশিয়েটার। দীনবন্ধুকে আমরা একটা, আগে দীনবন্ধুবাবুকে কভার করে নিই, তারপর না হয়। তাই হোক। তড়িৎ কান ঝাঁকালো, সামান্য আহত যেন। বলল, আপনাদের প্রশ্নের সিলেকশন ভালো নয়। দেশপ্রেমের আবার প্রেরণার কী আছে? প্রতিটি নাগরিকই দেশকে ভালোবাসে। টিভির লোক কথাটা গায়ে মাখল না। মাইক দীনবন্ধুর দিকে বাড়িয়ে বলল, রমেশ সাহু কবে নাগাদ কার্গিল গিয়েছিলেন? দীনবন্ধু নতুন ধন্ধে আমতা আমতা করে বলল, আগে আমি তো ঠিক জানি না। উনি আপনাদের চিঠি দিতেন না? না মানে রমেশ তো মিলিটারিতে ঢুকলোই গত পুজোর পর। 2টো চিঠি লিখেছে এর মধ্যে। শেষ চিঠি কবে পেয়েছেন? বৈশাখ মাসে, ওই যে বড় ঝড়টা হলো তার আগের দিন। তাতে কি লিখেছিলেন? ওকে কাশ্মীর পাঠানো হচ্ছে? ও তো কাশ্মীর দেশেই ছিল। কাশ্মীরের ঠিক কোন জায়গায় ছিলেন উনি? বাটালিক, কার্গিল, মাস্কো, দ্রাস? আগে সে আমি বলতে পারবো না। কোন চূড়ো জয় করতে গিয়ে উনি প্রাণ হারালেন? টলোলিং, টাইগার হিল, মিডল অফ জুন তো ওদিকটাতেই। আগে মিলিটারির লোক কাল কি যেন একটা নাম বলল, আমার মনে নেই। প্রশ্নের পর প্রশ্ন চলছে। দীনবন্ধু সপ্রতিভ হয়েছে অনেক, উত্তর দিচ্ছে অকম্পিত স্বরে। উৎসুক জনতা ক্ষণে ক্ষণে ধেয়ে আসছে, প্রায় হুমড়ি খেয়ে পড়ল দীনবন্ধুর গায়ে। টিভিতে মুখ দেখানোর দুর্লভ সুযোগ কেউ হাতছাড়া করতে রাজি নয়। অপ্রসন্ন চিত্রগ্রাহক কনস্টেবলকে ডাকল। খাঁকি উর্দি সেপাই লাঠি তুলে হটালো জনতাকে। টিভির অন্য লোকগুলো ভারী চটপটে। ভজন আর হরিকে সঙ্গে সঙ্গে এনে দীনবন্ধুর দুপাশে দাঁড় করিয়ে দিল। হরি খালি গায়ে গা মোচড়াচ্ছে, সরে যেতে চাইছে বাবার আড়ালে। ক্ষণিক বিরতির পর ফের মাইক্রোফোন চালু। এবার শেষ প্রশ্ন। দীনবন্ধুবাবু, আপনার তো আরও 2 ছেলে, তাদেরকেও কি আপনি দেশের জন্য সেনাবাহিনীতে পাঠাবেন? এবার দীনবন্ধু চুপ। বুঝে গেছে এতগুলো লোক এখন কি জবাব চায়। দুরু দুরু বুকে তার জন্যই বুঝি প্রস্তুত করছিল নিজেকে। তার আগেই ঘর থেকে উড়ে এলো এক আর্ত নারীস্বর, কখনো না, কোনো দিনও না। আবার একটা ছেলেকে মরতে পাঠাবো? হ্যাঁ, কাট কাট কাট, এডিট এডিট। প্রশ্নকর্তা চটজলতি মাইক্রোফোন অফ করে দিল। চরাচরে রাত নেমেছে, ঘন আঁধার মাখা রাত। দিনভর শুকনো থাকার পর সন্ধে থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে টিপটপ। ঝরেই চলছে একটানা, একঘেয়ে। বাতাস বইছে অল্প অল্প। তেমন বলার মতো কিছু নয়, ব্যাঙ ডাকছিল। দীনবন্ধুর ঘরে আর চুলো জ্বলেনি। দুপুরে প্রতিবেশী নন্দদের বাড়ি থেকে ভাত এসেছিল। সনকা দাঁতে কুটোটি কাটেনি। ছেলে মেয়ের সঙ্গে বসে দীনবন্ধু 1-2 দানা খুঁটেছিল শুধু। রাতের জন্য যৎসামান্য চিড়ে ভিজিয়েছে শ্যামা। পেট বড় বালাই। ঘরে টিমটিম হ্যারিকেন জ্বলছে একখানা। তক্তপোষের কোণায় এখনও নিথর সনকা। ভজন আর হরি তার পায়ের কাছে গুটিসুটি মেরে বসে আছে। শ্যামা কি যেন খুটুর খাটুর করছে মেঝে। চপলাওয়ালা দাওয়ায় 3 মাথা এক করে বসে আছে নিঝুম।
ঢোলকলমির বেড়ার ধারে ছায়া, গাঢ় আঁধার, গাঢ়তর, এক মানুষের অবয়ব যেন। দীনবন্ধু দাওয়াতেই ছিল, খোঁটায় হেলান দিয়ে। আচম্বিতে তার শির তাড়াবে ঠান্ডার স্রোত বয়ে গেল। অস্ফুটে কোকি উঠল, কে কে ওখানে? আমি কাকা, গোবিন্দ। দীনবন্ধুর বুক ঝাঁকিয়ে দীর্ঘশ্বাস ঠেকরিল। ও তুই, আয়। গোবিন্দ ছাতা বন্ধ করে দাওয়ায় উঠল, হাঁটু মুড়ে বসেছে। সকালে ছিলাম না কাকা, বাগনা নিয়ে খবর পেলাম, পেয়েই হ্যাঁচড় প্যাঁচড় করে ছুটে আসছি। বাগনা নিয়েও খবর চলে গেছে? সারা দেশ জেনে গেছে কাকা। গোবিন্দর গলা যেন সামান্য ধরে এলো। কিভাবে কি হয়েছিল কিছু জানলে? কত কথাই তো বলে গেল মিলিটারির লোক। দীনবন্ধু টান টান হলো। কি যেন একটা আগলাতে গিয়ে বুকে গুলি লেগেছিল। রমেশ মরদের বাচ্চার মতো লড়ে গেছে। ওরা খুব নাম করছিল রমেশের, বলছিল এমন ছেলে নাকি কোটিতে একটা মেলে। অনেক সঙ্গীরও নাকি প্রাণ বাঁচিয়েছে রমেশ। কথাগুলো যেন নিজে বলছে না দীনবন্ধু, কেউ যেন তাকে দিয়ে বলিয়ে নিচ্ছে। জড়তাহীন স্বর, শৌখিন ভাষা, অন্ধকারেও জ্বলে উঠল চোখ দুটো। সে চোখ যেন স্পষ্ট দেখতে পাচ্ছে হাজার হাজার মাইল দূরে পাহাড়ের সারি, বিশাল উঁচু, অন্তহীন। সে অচিন দেশের বরফ ভেঙে ভেঙে ছুটছে রমেশ, গুলি চালাচ্ছে, ঢ্যা ঢ্যা ঢ্যা। আমার কিন্তু নিজেকে বড় অপরাধী লাগছে কাকা। গোবিন্দের মলিন স্বরে দীনবন্ধুর আচ্ছন্ন ভাব ছিঁড়ে গেল। অবাক মুখে জিজ্ঞেস করল, কেন রে? আমি যে ওকে কলকাতার ঠিকানাটা দিয়েছিলাম, যেখানে গিয়ে ও ফৌজে নাম লেখালো। সনকা এই কারণেই ভালো করে কথা বলে না গোবিন্দর সঙ্গে। দীনবন্ধু জানে রমেশ যখন সত্যি সত্যি বাক্স প্যাডরা বেঁধে চলে গেল, কি রাগ তখন সনকার। ওই গোবিন্দই সর্বনাশ করলো ছেলেটার। মিটমিটে ডান কোথাকার। নিজে তুই স্কুল ডিঙিয়ে কলেজে গেলি, বন্ধুটাকে তো একটু টানতে পারলি না, উল্টে কিনা কুমন্ত্রণা দিয়ে লড়াই করার চাকরিতে পাঠালি। গোবিন্দের উপর দীনবন্ধু যে এতকাল প্রসন্ন ছিল তা নয়, তবে এই মুহূর্তে তার কোনো বিদ্বেষ জাগছে না, বরং যেন করুণাই আসে একটু একটু। রমেশের নাম এখন গোটা দুনিয়া জানে। বিদ্যা দিগ্গজ গোবিন্দর নাম জানে কজন? আলগাভাবে বলল, তাতে কি হয়েছে? তুই তো আর বন্ধুর খারাপ ভেবে কিছু করিসনি। বটেই তো, ভালো হবে ভেবেই না। বলো, মাসে মাসে রমেশের টাকা আসেনি বাড়িতে? হ্যাঁ, পাঠিয়েছে তো, যখন যেমন 600-700। এখনও পাবে। 2-3 লাখ তো এমনিই দেবে মিলিটারি। তারপর ধরো পেনশন আছে, আরও কি কি সব। এখনকার গভর্নমেন্ট তো শুনছি দেবে কিছু। তারপর আরও কত জায়গায় চাঁদা উঠছে। এত দেবে? দীনবন্ধুর গলা দুলে গেল। কেন দেবে না? দেশের জন্য প্রাণ দিল রমেশ, তার কোনো প্রতিদান নেই? কত শত্রু সৈন্য খতম করলো, কোনো পুরস্কার নেই? গোবিন্দর স্বরও উত্তেজনায় কাঁপছে। সব এসে বুঝে নেবে কাকা, কিছু ছাড়বে না। মনে মনে ঢোক কিনল দীনবন্ধু। কত দিন ধরে শ্যামপুর বাজারে তার একটা দোকান দেওয়ার স্বাদ। সাঁপুইদের কাঠগোলা থেকে বাছাই সেগুন কাঠ কিনে এনে বাহারি ইংলিশ খাট বানাবে। শ্যামার ভালো ঘরে বিয়ে দিতে হবে। ভজন হরির জন্য মাস্টার রাখতে পারলে ভালো হয়। রমেশের মতো তাহলে আর স্কুল পেরোতে গিয়ে ঠেকবে না। চালাটাকে সারাতে হবে ভালো করে। ক্ষণিকের ভাবনা ক্ষণিকেই ছিঁড়ে গেল। চপলাওয়ালার স্বর বাজছে, দিনু রে, ও দিনু, একটা কথা বলবি আমায়? আবছায় কুণ্ডলি পাকানো জর্তি দেহটাকে সঠিক ডাহর করতে পারল না দীনবন্ধু। আন্দাজ মতো তাকালো। কি কথা? আমাদের রমেশ যাদের মেরেছে তাদের সব বয়স কেমন ছিল রে? শ্যামা দরজায় এসে দাঁড়িয়েছে, বলল, দাদার বয়সই হবে। বুড়ো হাবড়ারা কি যুদ্ধে যায়? ও,
আলো আধার কাঁপল তিত্তির। তারাও তবে সব বাপ মার কোল খালি করে, তাদের ঘরেও কি আমাদের মতো? দুম করে ধাক্কাটা খেলো দীনবন্ধু। যে দেশকে সে চেনে না, জানে না, সেখানে পাহাড় আছে না জঙ্গল, মরুভূমি আছে না তাদের মতো মধুপুর গ্রাম, কিছুই তার জ্ঞান বুদ্ধির আওতায় নেই। সেই দেশের কোনো এক কাল্পনিক দীনবন্ধু সনকার কথা ভেবে বুকটা মুচড়ে ওঠে কেন? সে ছেলেগুলো এ দেশের শত্রু হতে পারে, ও দেশে তো তারা দেশপ্রেমিকই। নাকি নিছকই এক রমেশ চাকরি করতে যুদ্ধে চলে যায়? যে যাই বলুক, রমেশ যে কতখানি দেশের টানে যুদ্ধে গেছে তা দীনবন্ধুর চেয়ে বেশি আর কেই বা জানে। পরদিন কাজে গেল না দীনবন্ধু। কালও রাতে ঘুম হয়নি। ছেঁড়া ছেঁড়া তন্দ্রায় তাল বেতাল স্বপ্ন দেখেছে শুধু। এখনো মাথা ঝিমঝিম। দাওয়ায় বসে থাকতে থাকতে ধুত্তরি বলে উঠে পড়ল এক সময়। নন্দকে নিয়ে সোজা চলে গেল হটুগঞ্জ, শশী চক্রবর্তীর বাড়ি। শশী চক্রবর্তী গরিবের পুরুত, খাই কম। বাজারে ছোট তেলে ভাজার দোকান আছে তার, বিকালে খুলে, সকালে ক্রিয়াকর্ম পুজো অর্চনা করে বেড়ায়। শশী চক্রবর্তী বাড়িতেই ছিল। দীনবন্ধুর বাসনা শুনে মাথা চুলকল। শ্রাদ্ধ শান্তি তো একটা করতেই হয়। কবে যেন মৃত্যু ঘটেছে রমেশের? আগে গেল ইংরেজি মাসের 17। তাহলে তো 16 দিন হয়ে গেল রে। অপঘাতে মৃত্যু 3 দিনে কাজের বিধান। দীনবন্ধু নন্দ মুখ চাওয়াচাই করল। নন্দ বলল, রমেশ তো অপঘাতে মরেনি ঠাকুরমশাই, সে তো মরেছে বীরের মতো। ওই হলো, বীর কি আর ঘরে হেপোকেশ রুগী হয়ে মরে? গুলি খেয়ে মরাও অপঘাতে মরা। শশী চক্রবর্তী বিজ্ঞের মতো মাথা দোলালো। যাকগে যাক, ওই নিয়ে তুই মাথা ঘামাস না দিনু। প্রায়শ্চিত্ত একটা কর, শান্তির সস্তায়নও করে দেব। তুই তো এখন ঘটা করেই করতে পারিস, তোর তো এখন খরচের ভাবনা নেই। দীনবন্ধুর মনটা খচখচ করছিল। বিড়বিড় করে বলল, না থাক, মা ঠাকুমার সামনে কচি ছেলেটার কাজ নমো নমো করেই সারি। তোরই নাম বাড়ত রে। শশী চক্রবর্তী যেন উৎসাহ হারিয়েছে। উদাস গলায় বলল, আসিস বিকেলের দিকে একবার, দিনক্ষণ সব ঠিক করে দেব। ফর্দটাও তখন নিয়ে যাস। বেজার মুখে বাড়ি ফিরছিল দীনবন্ধু। শশী চক্রবর্তীর অপঘাত শব্দটা বুকে লেগেছে। ঠাকুরমশাই ভুল বোঝালো কিনা কে জানে। ঝাঁঝা রোদে হাঁটছে পথে। চেনা লোকের সঙ্গেও দেখা হচ্ছে ঘন ঘন। ভারী অমায়িক স্বরে তারা কথা বলছে দীনবন্ধুর সঙ্গে। রমেশকে বাহবা দিচ্ছে, সেই সুবাদে দীনবন্ধুকেও। বাড়ি পৌঁছতে 1টা বাজল। শ্যামা রান্না চড়িয়েছে আজ, ভাত ফুটছে বকবক। দীনবন্ধু চাপা স্বরে জিজ্ঞেস করছে, তোর মা কোথায়? ওই তো ঘরে শুয়ে আছে। দীনবন্ধু অস্বস্তি বোধ করল। সনকা একটুও সামলে উঠতে পারেনি এখনো। কাল রাতভর ছটফট করেছে বিছানায়। হঠাৎ হঠাৎ উঠে বসে গোঙাচ্ছিল। মেয়ে ছেলে তো, ঘটে বুদ্ধি নেই। বুঝলো না ছেলেটা কত মহান একটা কাজ করেছে। মধুপুরে এখন যে তাদের এত সম্মান, সে তো ওই রমেশের জন্যই। যাকগে, শুয়ে থাক। স্তোক বাক্য শুনে লাভ নেই, সময়ই মনকে শান্ত করবে। ভাবতে ভাবতে গামছা কাঁধে পুকুর দিকে যাচ্ছিল দীনবন্ধু। তখনই বাঁশঝাড়ের কাছে এক যান্ত্রিক গর্জন। মিলিটারির জিপখানা না? সেই 2 জলপাই রং উর্দি, সঙ্গে সৌম্যকান্তি এক পুরুষ, তারও পরনে মিলিটারি পোশাক। বড় অফিসার নাকি? 2 জওয়ান সামনে এসে হুবহু পরশুর কায়দায় স্যালুট ঠুকল। কর্নেল মুখার্জি আপনার সঙ্গে কথা বলতে চান।
দীনবন্ধুর আর কিসের শঙ্কা, তবু সামান্য কুঁকড়ে গেল। ঝুঁকে নমস্কার করল লোকটাকে। কর্নেল মুখার্জি প্রায় সঙ্গে সঙ্গে দীনবন্ধুর হাত চেপে ধরেছে। আমরা অত্যন্ত দুঃখিত সাহু বাবু, আপনার কাছে একটা ভুল খবর পৌঁছেছিল। দোষ আমাদেরই। সংবাদ পাঠানোর আগে আমাদের আরও নিখুঁতভাবে চেক করা উচিত ছিল। দীনবন্ধু ভ্যাবলা মুখে ঘাড় নাড়ল। বুঝলাম না স্যার, আপনার ছেলে রমেশ সাহু এখনও সুস্থ শরীরে জীবিত আছে। আশা করছি শিগগিরই তাকে আপনার কাছে পাঠাতে পারব। দীনবন্ধু মুখের হাঁ বন্ধ করতে ভুলে গেল। বাটালিক সেক্টরে সত্যিই একজন রমেশকে আমরা হারিয়েছি। এই বিহার রেজিমেন্টে 5th ব্যাটালিয়নেরই সিপাই, কিন্তু সে রমেশ সাহু নয়, রমেশ সাউ। তার গ্রামের নাম মাধোপুর, ডিস্ট্রিক্ট গোরখপুর, ইউপি। গ্রাম আর নাম দুটো প্রায় এক হয়ে গিয়েছে, প্লাস দুজনে একই সেক্টরে একসঙ্গে লড়ছিল। আমি ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আবার আপনার কাছে ক্ষমা চাইছি। মিলিটারির জিপ কাদা মারিয়ে চলে গেছে বহুক্ষণ। ভিড় জমছে আবার। দীনবন্ধু অসাড়ে কাঁদছিল। পরশু থেকে এই প্রথম। গৌরব, দেশপ্রেম, অর্থপ্রাপ্তি, সম্মান, সমস্ত ভারী ভারী পাথরের টুকরোগুলো সরে যাচ্ছে। বুক ক্রমে হালকা হয়ে এলো। রমেশ রে, বাপ আমার। দূরে, অনেক দূরে আর একখানা মিলিটারির জিপ ছুটছে এখন ধুলো উড়িয়ে মাধোপুরের পথে।